প্রিয় রাগিনী। লেখনীতে লামে ইসলাম সাম্মি। পর্ব সংখ্যা 15। আর লেখিকার পর্ব অনুযায়ী পর্ব 18-র প্রথম এবং দ্বিতীয় অংশ দিব। এটা হচ্ছে লেখিকা আরিফের বিয়ের প্রথম অংশ এবং শেষ অংশ বলে উল্লেখ করেছে। রাত ফুরিয়ে সকাল প্রায় 10:40। বাড়ির কর্তারা সবাই চলে গিয়েছে অফিসে। প্রায় 1 ঘন্টার মতো গলা ফাটিয়ে চিৎকার করে বাড়ির বাঁচাতে ডাকছে লতিফা বেগম। আজ একজনও আসেনি সকালের নাস্তার টেবিলে নাস্তা খেতে, কারণ আজকে সকাল ভাত রান্না করা হয়েছে। আর এ বাড়ির সব জমিদারের বাচ্চা থাকে, তাই তাদের গলা দিয়ে সকালে ভাত নামে না। তাদের সকালে রুটি, পরোটা, ডিম তরকারি চাই। লতিফা বেগম বেশ কিছুক্ষণ ডাকার পর কারো সারা শব্দ না পেয়ে ঝাড়ু হাতে চলল সিঁড়ির দিকে। প্রথমে রাশেদের রুমে প্রবেশ করতে দেখলো চিত হয়ে শুয়ে আছে, পাশে শুভ্র তার বিড়াল নিয়ে বসে আছে। লতিফা বেগম দেখে শুভ্র হালকা হেসে দাঁড়িয়ে বলল, মেজমা আপনি এখানে? লতিফা বেগম ক্ষীণ দৃষ্টিতে তাকালো শুভ্রের দিকে। শুভ্রের কথাটা শুনে রাশেদ মাথা উঁচু করে তাকাতেই দেখলো লতিফা বেগম হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসতেই ধাম ধরে ঝাঁটার বাড়ি পড়লো রাশেদের পিঠে। রাশেদ পিঠে হাত দিয়ে অসহায় চোখে তাকালো লতিফা বেগমের দিকে। লতিফা বেগম রেগে বললেন, জমিদারের বাচ্চা, তোদের খেতে কয়বার ডেকেছি? আরো একটা বাড়ি খাওয়ার আগে তাড়াতাড়ি উঠে নিচে যা। রাশেদ কোনো কথা না বলে ভয়ে দ্রুত দৌড়ে বাহিরে চলে গেল। লতিফা বেগম রাশেদের যাওয়ার দিকে তাকিয়ে শুভ্রের দিকে তাকালো। শুভ্র হালকা হেসে তাকিয়ে তার দিকে। লতিফা বেগম রাগী গলায় বলল, তোকেও কি বাড়ি বসিয়ে পাঠাতে হবে নাকি এমনি যাবি? শুভ্র লতিফা বেগমের কথায় হেসে পা বাড়ালো রুমের বাহিরে। একে একে সবাই একটা করে ঝাঁটার বাড়ি মেরে রুম থেকে বের করলো লতিফা বেগম। সবাই মুখ ললাটে চুপ করে দাঁড়িয়ে আছে। লামিয়া রুমের দরজা খুলতেই লতিফা বেগমের চোখ বড় করে ফেললো। লামিয়া বিছানায় শুয়ে আছে, তার পাশে ঘুমিয়ে আছে জ্যাকি। আবার কুকুরকে বাড়ির ভেতর ঢুকিয়েছে, আবার নিজের রুমে। একবার বিছানায় শুয়েছে দেখে লতিফা বেগম এবার ভীষণ রেগে গেল। অবশ্য জ্যাকিকে প্রতিদিনই গোসল করে পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে রাখা হয়, তবুও লতিফা বেগমের এসব একদম পছন্দ নয়। লতিফা বেগম রেগে চিৎকার করে উঠল। লতিফা বেগম চিৎকার শুনে মাহির, তায়েবা তোয়েব, আরিফ, রাশেদ, লামা, হামিদা, শুভ্র দৌড়ে লামিয়ার দরজায় উকি মারতে চোখ বড় করে ফেললো। তায়েব মুখে হাত রেখে বলল, আপ তো গেয়া বেটা, রুহু দেখ তু গো গেয়া। সকলেই নামাজ পড়ে ঘুমিয়েছিল লামিয়া। সকালেই হঠাৎ এমন ভয়ঙ্কর চিৎকার শুনে লামিয়া ধরফর করে ঘুম থেকে উঠে বসতেই দেখলো লতিফা বেগম ভয়ঙ্কর রেগে তাকিয়ে আছে তার ওই দিকে। লামিয়া কিছুক্ষণ একধানে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কি এমন করেছে যেমন রাগী দেখিয়ে তার ওপর দেখাচ্ছে তেজ। তার মা জননী মায়ের থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই দেখলো জ্যাকি গুটিসুটি মেরে তাকিয়ে আছে তার দিকে। সকালে নামাজ পড়ে বাগানে বাতাস খেতে যাওয়ার পর জ্যাকিকে দেখে ভয়ে ভয়ে তার সাথে রুমে নিয়ে এসেছে। লামিয়া আর লতিফা বেগম দেখলো তার আর রক্ষে নেই। ভেবেছিল কেউ দেখার আগে বাগানে দিয়ে আসবে, কিন্তু এখন তার হলো কোথায়? কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। লামি এসব ভেবে ঢোক গিলল। লতিফা বেগমের দিকে তাকিয়ে মাথা চুলকানোর ব্যাকুলায় হাসি দিয়ে বলল, ওহে মা জননী, এত উত্তেজিত হবেন না, আর যখন তখন এমন ভয়ঙ্কর চিৎকার করবেন না। আমি অবুঝ নাদান এক বালিকা, যদি কিছু হয়ে যায় তখন তো এই দুনিয়া থেকে একজন ভালো দয়াল এবং একজন সৎ হবু উকিল হারিয়ে যাবে, তাই না মা জননী? লতিফা বেগম লামিয়ার কথা শুনে চোখ বন্ধ করে নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর চোখ খুলে ঝাঁটা হাতে তার পাশে রেখে ওনা কোমরে গুজে চুলে খোপা করতে থাকলেন। মায়ের মতি গতি সুবিধার না লাগায় লামিয়া খুব ভালো করেই বুঝতে পারল। পাশ থেকে আস্তে করে ওড়না তুলে শরীরে নিয়ে দ্রুত বিছানার অপর পাশে গিয়ে নেমে দরজা থেকে সবাইকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল। তার পেছন জ্যাকিও দৌড় লাগালো নেজ লাড়াতে। লতিফা বেগম চিৎকার করে উঠল, লামিয়া দৌড়বি না, দাঁড়া বলছি, নয়তো তোর খবর আছে। বলেও সেও দৌড় দিল। না দাঁড়ালেও তুমি আমার টিভি চ্যানেলের খবর করে দেখবে, আমি তা জানি, তাই দাঁড়াবো না। দৌড়াতে বলল লামিয়া। আমাদের পিঠে ঝাঁটার বাড়ি পড়েছে, ওর পিঠে না পড়লে কেমন দেখায় না ছোট ভাই? বলে তাই মন খারাপ করে তাকালো আরিফের দিকে। হ্যাঁ তাই তো, সবাই তো
বাড়ি খেয়েছে, তাহলে ও কেন খাবে না? সবার জন্য আইন সমান, তাই ওরও মার খেতে হবে বলে আলিফ দৌড় দিল নিচের দিকে। তুই আবার কোথায় যাচ্ছিস? পেছন থেকে চেঁচিয়ে উঠল রাশেদ। আইন সমান করতে দৌড়াতে দৌড়াতে বলল আরিফ। আরিফের কথা শুনে সবাই শয়তানি হেসে দৌড়াতে লাগলো নিচের দিকে। শুভ্র তাদের পিছন পিছন আসলো। হলরুমের সোফায় চারদিকে ঘুরছে লামিয়া, তার পেছনে লতিফা বেগম। মা মা, আমাকে প্লিজ মেরো না, ভুল হয়ে গিয়েছে, কয়েকবার ভুল হয়, বোঝা মারে। প্লিজ মা, এবারের মতো ক্ষমা করে দাও। অনেক ক্ষমা করেছি, আর না, দৌড়বি না, এখানে আয় বলছি। যে কি ঘেউ ঘেউ করতে করতে বসে বসে লেজ লড়াচ্ছে। তাদের চেঁচামেচি দেখে রাশেদা, তাহমিনা, মনিরা বেগমও বেরিয়ে এলেন নিজের রুম থেকে। লামিয়া রাশেদাকে দেখে দৌড়ে রাশেদার পিছে গিয়ে লুকোয়। লতিফা বেগম কোমরে হাত রেখে রাগী গলায় বলে, বেরিয়ে আয় বলছি, নয়তো আরো বেশি মার খাবি। রাশেদা বেগম যাকে বোঝাতেই, কিন্তু লতিফা বেগম কিছু বুঝতে চায় না আজ। হঠাৎ পেছন থেকে লামিয়াকে ঠাস করে ধরলো আরিফ। লামিয়া পেছনে তাকে আরিফকে বলল, এভাবে ধরছো কেন? আমাকে ছাড়ো। আরিফ লামিয়ার দিকে তাকিয়ে শয়তানির হাসি দিয়ে বলল, আমরাও মার খেয়েছি, আর এই বাড়িতে সবার জন্য আইন সমান বলে লতিফা বেগমের দিকে তাকিয়ে বলল, মেজমা, তাড়াতাড়ি কয়েকটা আইন সমান করো। আরিফের কথা শুনে লামিয়া রেগে আরিফের হাতে জোরে কামড় ধরল। আরিফ ব্যথায় চেঁচিয়ে উঠল। হাতের বাঁধন আগলা হতে লামিয়া ফুরুত করে আবার দৌড় দিয়ে পালালো। ছোট্ট ভাই হিসাবটা তোলা থাকলো। লামিয়া দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়ে দেখলো হামিদা, তাইব তাইবা, মাহি, লামহা, রাশেদ তাকে ধরার জন্য দাঁড়িয়ে আছে। লামিয়া তা দেখে ভুরু কুচকে বলল, ও, সব রসুনে গোয়া এক হয়েছে, বাবা চমৎকার। তাই বলে উঠল, দেখ লামিয়া, ধরা দে, নয়তো আমরা তোকে জোর করে মেজমার কাছে নিয়ে যাব। লামিয়া তাইবের কথায় ভুরু উঁচিয়ে শুনল। কিছু বলার আগে রাশেদ থাবা দিয়ে ধরলো লামিয়ার হাত। লামিয়া ছোটাছুটি করতে হাত মোচড় লাগলো। ব্যথায় চোখ মুখ কুচকে ফেললো। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে রাশেদের দিকে ক্ষিপ্ত চোখে তাকালো। রাশেদ পিঠ খামচে ধরলো। রাশেদ দাঁত চেপে ব্যথা হজম করে লামিয়ার হাত ছেড়ে দিল। ততক্ষণে লতিফা বেগম এসে লামিয়ার হাত ধরে ফেললো। লামিয়া ভয়ে দাঁড়িয়ে গেল। লতিফা বেগম ঝাঁটা দিয়ে বাড়ি মারতে তার কামিজের কিছুটা অংশে টান পড়ে মাথা নিচু হয়ে গেল। জ্যাকি তার কামিজের অংশ কামড়ে ধরে আছে, মায়াবী চোখে তাকিয়ে আছে তার ওই দিকে। চোখ দিয়ে যেন বলছে, ওকে মেরো না। লতিফা বেগম জ্যাকির দিকে তাকিয়ে আবার লামিয়ার দিকে তাকালো। লামিয়াকে ছেড়ে কিছু না বলে কড়া গলায় বলল, সবগুলো সোফায় বস, আমি খাবার আনছি। একজনও যদি আমার কথা নড়চড় করিস, তখন দেখিস কি করি। বলে সে চলে গেল রান্নাঘরে। লতিফা বেগম যেতেই লামিয়া বাঁকা চোখে সবার দিকে তাকিয়ে বলল, হিসাবটা তুলে রাখলাম, সময় হলে নিয়ে নিব। বলে মুখ ঝামটা দিয়ে সোফায় গিয়ে বসলো। তাইব কপাল কুচকে মিনমিন গলায় বলল, আইন সমান সমান হলো না। বলেই মুখ বাঁকিয়ে বিরক্তি নিয়ে সেখানে কখন যে শুভ্রর দিকে তাকিয়েছিল জানে না। শুভ্র রাশেদের চোখ রাঙিয়ে বলে চলে গেল। একে একে সবাই লাইন ধরে বসে আছে সোফায়। কিছুক্ষণ পর লতিফা বেগম ইহা বড় একটা বলে ভাত নিয়ে আসলো, বেশি করে গরুর মাংসের তরকারি দিয়ে মেখে একে একে সবাইকে খাইয়ে দিল। লামিয়ার পাশে শুভ্র বসেছে। তাইব খাইয়ে দেওয়ার পর লামিয়াকে খাইয়ে দেওয়ার পালা। তাই লামিয়া হা করতে লতিফা বেগম ভাতের লোকমা শুভ্রের মুখে পুড়ে দিল। তা দেখে সবাই হেসে উঠল। লামিয়া অবাক হয়ে তাকালো মায়ের পানে। অসহায় চোখে লতিফা বেগমের দিকে তাকাতেই লতিফা বেগম লামিয়ার মুখে ভাত তুলে দিতে লামিয়া মুখ ফুলিয়ে ভাত পুরোটাই মুখে পুড়ে নিল। হঠাৎ কো 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 কোকো কোলা গান ভেসে আসতেই সবাই চোখ তুলে সিঁড়ির দিকে তাকাতেই সবগুলো বিষম খেলো। মাহিরের মুখ থেকে ছিটকে পড়লো ভাত। রাশেদের মুখ ভাত দিয়ে তারপর তাকিয়ে হা করে গেল। আরিফ হা করে থাকতে থাকতে মুখের ভাত নিচে পড়ে গিয়েছে। ওদিকে হামিদা খক করে কেসে উঠলো। ততক্ষণে সিঁড়ি বেয়ে তালে তালে নাচতে নাচতে নেমে এলো আজমেরি বেগম। পরনে তার গেঞ্জি আর জিন্স প্যান্ট, মাথায় লামিয়ার কালো ক্যাপ, পায়ে তার শু জুতো, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক। মুখ দেখে মনে হচ্ছে সাথে যেন পুরো পাউডারের ডিব্বাটাই মেরে দিয়েছে। কানে ইয়া বড় ঝুমকো, হাতে ছোট্ট মিডিয়ামের সাইজের একটি সাউন্ড সিস্টেম বক্স। সেখান থেকে কোকো 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 গান ভেসে আসছে। সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তার ওই দিকে। আজমেরি বেগম নিচে নেমে সেখানে তালে তালে নাচতে লাগলো। গান মিলিয়ে বলতে লাগলো, টোটো 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 টলা, আয়ামেরি
পাইসে মেরি লাইরি লুনটা পন্টা চন্টা টোটো টোটো টলা। তার গান শুনে সবাই মনে হলো আশ্চর্যের চরম পর্যায়ে চলে গেছে। এত জোরে গান বাজাচ্ছে কে তা দেখতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো রাশেদা, তাহমিনা, মুনিরা বেগম। তাদের শাশুড়ি এই অবস্থা দেখে তারা হতবাক হয়ে তাকিয়ে রইল তার ওই দিকে। লতিফা বেগম চোখের পলক ফেলতেও যেন কষ্ট হচ্ছে, ভুলে গেছে সে একদৃষ্টে তাকিয়ে আছে তার শাশুড়ির দিকে। এদিকে আজমেরি বেগমের গান শুনে তাইব চেঁচিয়ে বলল, হাই সর্বনাশ দাদি, তুমি দেখি গানের টুট 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 মেরে দিয়েছ। ভাগ্যিস গান গাইয়া নেহা শুনেনি, শুনলে হয়তো সে নিজের বামে আগুন লাগিয়ে দিত। তাইবের কথা শুনে সবাই চোখ গরম করে তাকায় তার দিকে। মা চাচির এখানে আছে, সে কি ভুলে গিয়েছে? সব ভাই বোনদের এমন চোখ গরম দেখে তাইব চুপ হয়ে গেল। রাশেদা বেগম বিরক্তি নিয়ে বলে উঠল, আম্মা এসব কি শুরু করেছেন বাচ্চাদের সামনে? রাশেদা বেগমের কথা শুনে আজমেরি বেগম বিরক্ত হলো, গান বন্ধ করে বলে উঠল, ইউ ফেকিং মাউথ বড় বউ, ইউ আনকালচার, এটা হেকিং পেকিং নাং সাং, তুমি কি বুঝবা? শাশুড়ির কথায় বেশ বিরক্ত হলো রাশেদা বেগম। এই মহিলার মাথায় সমস্যা আছে একদম নিশ্চিত। মাথায় সমস্যা না থাকলে কেউ এই বয়সে এসে এমন কাজ করে? এমন একরাশ বিরক্তি নিয়ে চলে গেল রান্নাঘরে। আজমেরি বেগম তা দেখে ভেঙচি কেটে শুভ্র দিকে তাকালো। শুভ্র বেচারা পানি খাচ্ছিল। আজমেরি বেগম কেমন ভাবে তাকাতে দেখে তার গলায় ভাত আটকে গেল, তাই গলার ভাত নামানোর জন্য পানি খাচ্ছিল। আজমেরি বেগম শুভ্রের দিকে তাকিয়ে পানি খাও দাঁত বের করে হাসি দিয়ে পান খাওয়া দাঁত বের করে হঠাৎ হাসি দেয়। শুভ্রের কাঁধে হাত রাখতে শুদ্ধ চমকে ওঠে, মুখ ছিটকে ফেললো লামিয়ার মুখে পানি। তা দেখে সবাই হো হো করে হেসে উঠলো। লামিয়া দাঁতের দাঁত চেপে শুভ্রের দিকে তাকালো। শুভ্র অসহায় চোখে তাকালো লামিয়ার দিকে, সে ইচ্ছে করে করেনি। আজমেরি বেগম শুভ্রের গলা টেনে নিয়ে আচমকা গালে চুমু বসিয়ে দিল। সবাই ভেবাচাকা খেয়ে গেল, তাকালো আজমেরি বেগমের দিকে। আচমকা এমন হয় শুভ্র ভরকে গেল নিজের দাদিকে এমন ভণ্ডামের কাণ্ডে। লামিয়াও তেলে বাগুনে জ্বলে উঠলো। কেন জ্বলে উঠলো তা সে জানে না, কিন্তু দাদির এমন কাণ্ডে তার বেশ রাগ হলো। তবুও তাতে দাঁত চেপে সহ্য করে নিল। আজমেরি বেগম হঠাৎ করে বলে উঠল, আয় নাতি আয়, একটা কাপল ডান্স দেই। জীবনে শুভ্র ভয় পেয়েছে কিনা জানে না, কিন্তু আজমেরি বেগমের এমন কাণ্ডে আজ তার ভয় পাচ্ছে। পাশ থেকে সবাই মুখ চেপে হাসছে। শুভ্র ভয়ের তো চেহারা দেখে লতিফা বেগম এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না, ফিক করে হেসে ফেললো। তারপর নিজের সামনে বলে উঠল, আমার ছাড়ুন ওকে, ভয় পাচ্ছে ছেলেটা, এটা কেমন মজা, ছাড়ুন ওকে। আজমেরি বেগম হেসে বলল, আগে কত এমন বলে বলে আর কি বলতে চাইলেও বলতে পারলো না। লতিফা বেগম চোখ দিয়ে কিছু ইশারা করতে চুপ হয়ে গেল। লামিয়া কপাল কুঁচকে বলল, আগে কত কি এমন দাদি, কি বলো, চুপ হয়ে গেলে কেন? আজমেরি বেগম কথা পাল্টে বলে উঠল, আরে সেমডি, আগে কথা চুম্মা দিছি তো করে ভুলে গেছস? তারপর একটু থামলো, থেমে বলল, সবাই আমি নাচ শিখাইতাছি হামিদ আল্লাহমার বিয়াই নাচমু দেখা, পিঙ্কি হিঙ্কি পিঙ্কি ডান্স বুঝছস, দাঁত তো গো একটা নাচ দেখাই। বলেই হাতে থাকা সাউন্ড বক্সে গান চালু করতেই দেখলো না গান চলছে না। আজমেরি বেগম বিরক্ত হয়ে বলল, দেখ চার্জ হওয়ার আর সময় পাইল না, দাঁড়া, মুখে কইত গো, বলে গলা পরিষ্কার করে গেয়ে উঠল, দুম্বা চলে দুম 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 দুম, হেই হেই দুম্বা চলে দুম দুম দুম, বলেই নাচতে লাগলো। তা দেখে সবাই হেসে উঠলো। লতিফা বেগম হেসে সবাইকে একে একে ভাত খাওয়াতে লাগলো। এই মুহূর্তে সময়টা সন্ধ্যা 6টা। রাশেদের রুমে গোল হয়ে বসে আছে ইসলাম ও খান পরিবারের ছেলেমেয়েরা। সবাই প্ল্যান করছে কিভাবে বিয়ে বাড়িতে যেতে হবে এবং বউ তুলে আনতে হবে। প্ল্যান মাফিক সবাইকে বুঝিয়ে সবাই বুঝে যায় যে যার কাজ। তৈরি হয়ে গেল নিজেদের মতো। ছেলেরা সবাই ইন করা শার্ট, কালো প্যান্ট, আর মেয়েরা সবাই কালো কামিজ পরেছে। এদিকে লামিয়া তন্ন তন্ন করে খুঁজেও কালো কামিজের দেখা মেলেনি, তাই আলমারি থেকে নতুন কালো এর মধ্যে গোল্ডেনের কাজ করা ধুতি সেট বের করে পরে নিয়েছে। কোমরে সেটি ছেড়ে যাওয়ায় চুলগুলো বেনি করে বেঁধে ফিতে দিয়ে আটকে নিয়েছে। এক হাতে গোল্ডেন রঙের ঘড়ি, আরেক হাতে চুড়ি, ঠোঁটে লিপ বাম লাগিয়ে গায়ে ওড়না দিয়ে সামনে দাঁড়াতেই ভাবলো কাজল পরলে মন্দ হয় না। যে ভাবা সে কাজ, চোখে হালকা কাজল কালো করে নিল।
পায়ে নাগরা জুতো পরে একদম রেডি সে। বের হতেই দেখা হলো লাবিবের সাথে। লাবিব লামিয়ার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল, এক দৃষ্টে তাকিয়ে রইল লামিয়ার দিকে। লামিয়া তা দেখে লাবিবের মুখের সামনে তুড়ি মারতে লাবিবের হুঁশ ফেলল। ক্যাবলার মতো হা করে আমাকে দেখা শেষ হলে রাস্তা ছাড়ুন, আমি যাব। লাবিব লামিয়ার কথায় সরে দাঁড়ালো। লামিয়ার মুখ বাঁকা করলো। লাবিব লামিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে আনমনে দীর্ঘশ্বাস ফেলে বুক চেপে ধরলো চোখ বন্ধ করে। ফিরে আয় আমার কাছে, তোকে ছাড়া থাকতে বড্ড কষ্ট হয় আমার, বলে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। লাবিবের হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিচের দিকে হাঁটা ধরলো। হলরুমে বসে আছে সবাই। লামিয়া সিঁড়ি বেয়ে নামতেই রাশেদ লামিয়াকে দেখে বলে উঠল, লামু, আমার ফোনটা ঘরে রেখে এসেছি, নিয়ে আয়। লামিয়া একরাশ বিরক্তির ছাপ নিয়ে পা বাড়ালো রাশেদের রুমের দিকে। রুমে গিয়ে আশেপাশে না তাকিয়ে রাশেদের ফোন খুঁজতে খুঁজতে গুনগুন করে গাইতে লাগলো লামিয়া। বারান্দায় অন্ধকারে দাঁড়িয়ে অগ্নিচোখে রাগী গলায় কাউকে শাসিয়ে ফোনে কথা বলছিল শুভ্র। হঠাৎ করে কাচের চুরির ঝুনঝুন শব্দ শুনে বারান্দা থেকে উকি দিয়ে রুমে তাকালো শুভ্র। লামিয়াকে দেখে অগ্নিচোখে ধীরে ধীরে শান্ত হলো। হালকা ধমকা গরম হাওয়া বয়ে গেল শুভ্রের শরীর জুড়ে। শুভ্র ঘেমে গেছে এইটুকু সময়ে। শুকনো ঢোক গিলে ঠোঁট ভিজিয়ে নিয়ে নরম করলো। কিন্তু এই মেয়েটাকে দেখে নর্মাল হওয়া মুশকিল। চুরির ঝুনঝুন শব্দ যেন আরো মাতাল করে দিচ্ছে শুভ্রকে। লামিয়া ফোন খুঁজতে খুঁজতে চোখ ঘুরিয়ে বারান্দার দিকে তাকাতে আটকে উঠলো। তারপর বুকে থুতু দিয়ে বলল, মুখে কি কথা নাই নাকি কথা বলতে পারেন না? শুভ্র লামিয়ার কথা কানে না নিয়ে একদৃষ্টে তাকিয়ে রইল লামিয়ার দিকে। তা দেখে লামিয়া বিরক্ত হলো। কথা কানে যায় না? যখন দেখি তখনই চুপ হয়ে থাকেন, হাসতে বা কাঁদতেও তো পারেন, আর এইভাবে ভূতের মতো দাঁড়িয়ে আছেন, তার মানে কি? শুভ্র এক পা দুপা করে এগিয়ে আসতে থাকে, বলল, হাসতেও পারি, কাঁদতেও পারি, পারি তো অনেক কিছুই। তবে আপনি যদি চান তাহলে করে দেখান কি পারেন, কি দেখবেন? আপনি যা চাইবেন মিস। এভাবে কাছে আসছেন কেন? বলে আমি এক পা দুপা করে যেতে লাগলো। আমি কাছে যেতে চাই না, কিন্তু কিন্তু কি? বুড়ো কোচকে লামিয়া বলল, কিন্তু আমাকে আপনার কাছে টানছে। ভুলে গিয়েছেন সেদিন রাতের কথা? সেদিন রাতের কথা কিভাবে ভুলবো বলেন তো মিস? সেই মধুর রাত কি ভোলার মতো? বলেই বাঁকা হাসলো শুভ্র। মধুর রাত মানে কি? কি বলতে চান? লামি এক পা দুপা করে পিছিয়ে আসতে আসতে একদম ড্রেসিং টেবিলের সামনে এসে বাড়ি খেলো। পিছনে ঘুরে দেখলো পিছে যাবার জায়গা নেই। সামনে তাকাতেই শুভ্র একদম মুখের সামনে এসে পড়ল। লামিয়া কিছু করার আগে শুভ্র লামিয়ার চোখে ল্যাপটানো কাজল আঙ্গুল দিয়ে মুছে কানের পেছনের দিকে দিল। শুভ্রর এমন কাণ্ডে লামিয়া ভেবাচেকা খেলো। শুভ্র ঘোর লাগা দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে তা দেখে লামিয়া শুকনো ঢোক গিলল। হাতটা মনে হলো এখনই লাফাতে লাফাতে বাইর হয়ে যাবে। এই লোক সামনে আসলে লামিয়া সব শক্তি সহ সব ধুলোতে মিশে যায়। লামিয়া শুভ্রের দিকে ভালো করে খেয়াল করে দেখলো অস্বাভাবিকভাবে ঘামছে। লামিয়া কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আপনি এমন ঘামছেন কেন? শুভ্র হাত বাড়িয়ে লামিয়ার সামনে থাকা এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিল। একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ঘামছি না, বরং ধ্বংস হচ্ছি। আপনার এই আয়োজনে আমি ধ্বংস হচ্ছি, তা কি বুঝতে পারছেন না? আমাকে ধ্বংস করতে আজকে এত আয়োজন মিস। শুভ্র এমন ফিসফিসিয়ে কণ্ঠে লামিয়া কেঁপে ওঠে। শুভ্র তা খেয়াল করলো। লামিয়া শুকনো ঢোক গিলে আবারও কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সরুন প্লিজ, আমার ভালো লাগছে না। ভালো আমার লাগছে না, কি করি বলেন তো? বেশ ঘোর লাগা কণ্ঠেই বলল শুভ্র, যা ইচ্ছে করুন, কিন্তু আমার সামনে থেকে সরুন, নয়তো ভালো হবে না। কি করবেন? কামড়ে দিব আমি, সরুন বলছি। বলেই শুভ্রর বুকে ধাক্কা দিল। শুভ্র এক চুলও নড়ল না, উল্টো লামিয়া দু হাত চেপে ধরলো। লামিয়া ছটফট করে উঠল, তার অস্বস্তি লাগছে। শুভ্রকে আজ অন্যরকম লাগছে। লামিয়া উপায় নেই পেয়ে সত্যি শুভ্রের হাত কামড়ে ধরলো। শুভ্র তা দেখে বাঁকা হাসলো। ছোট বাচ্চাদের মতো কামড়াকামড়ি কেন করছেন মিস? শুভ্রর কথা শুনে লামিয়া ভুরু কুঁচকে নিল। ছাড়তে বলেছি, ঝাড়ুন আমাকে। হাত ছেড়ে সরে দাঁড়ান। যেতে দিন। কিভাবে যেতে দিই বলেন তো? আমাকে যে কামড়েছেন সেটা ফিরিয়ে দিতে হবে না? আমি আবার কারো ঋণ রাখি না। বলে হুট করে লামিয়ার গলায়
গলায় মুখ গুজে কামড়ে ধরলো লামিয়াকে। হঠাৎ এমন হয় লামিয়া থ মেরে গেল। ব্যথা অনুভব করতে ছটফট করে ধাক্কা দিল সে। লামিয়া রেগে কিছু বলার আগে রাশেদ কিছু বলতে ঘরে ঢুকতে শুভ্র লামিয়াকে দেখে থমকে গেল। লামিয়া রেগে শুভ্রকে ধাক্কা দিয়ে শাসিয়ে চলে গেল। শুভ্র তা দেখে হেসে উঠল, তারপর রাশেদের দিকে চোখ পাকিয়ে তাকালো। লামিয়া যাওয়ার দিকে তাকিয়ে শুভ্রকে বলে উঠল, আমার কি দোষ ভাই? আমি কি জানতাম তোরা এখানে মারামারি করছিস? সব দোষ এখন আমার না, তাড়াতাড়ি নিচে আয়। বলেই আলমারি থেকে ফোন বের করে নিচে হাঁটা ধরলো দুজন।